So today is our second lecture, and we will be starting the first topic from electromagnetic theory. It starts with Coulomb's law. So our first lecture is titled Coulomb's law and coordinate systems in the course electromagnetic theory. So we will begin by first looking at Coulomb's law, and then study a little bit of vector analysis and coordinate systems. তোমরা vector analysis বা coordinate system এগুলোর সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? vector analysis তাও আমরা এটা স্টার্ট করার আগে জেনারেল ব্রিফ করে তারপর স্টার্ট করব। সো ফার্স্টে কুলম্বস ল এর সম্পর্কে আমরা একটু জানি। So let me first give you Coulomb's law in all its mathematical query, okay? And then we will discuss each of these terms of Coulomb's law one by one. Okay? So here is a physical scenario in which Coulomb's law is applied. The physical scenario taken again. So you have two charges. Like what? We're going to do the charges here, Q1 and Q2, right? So we assume that the separation between the charge is very large compared to the size of these two charges, Q1 and Q2. Q1 and Q2 এর যে সাইজ, হ্যাঁ, তার থেকে তাদের যে ডিসটেন্স, সেপারেশন ডিসটেন্স, তাদের মাঝখানের যে গ্যাপ, সেটা অনেক বড়। আমরা কল্পনা করে অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে? So we label these charges as Q with a subscript. We go. So formula is formula কোনটা এটা এই যে formula হ্যাঁ এই formula এই formula তোমাকে এক্সপ্লেইন করব তার আগে দেখো উপরে এই ডায়াগ্রামটা দেখেছো না Q1 and Q2 these are 2 point charges এখন এটার যে সাইজ হ্যাঁ এটা আমরা অ্যাজিউম করছি they are very small হিসাব থেকে compared to the distance they are apart from ঠিক আছে এই ডিসটেন্সটা অনেক লার্জ compared to the size of the charge ঠিক আছে এই জিনিসটা আমরা অ্যাজিউম করছি so then we can call it as a point charge তাই না so we label these charges as Q with a subscript 1 and second charge Q with a subscript 2 and the goal is what is the force of charge Q1 that exerts on charge Q2. So basically তোমার এই Q1 Q2 এর উপর কত ফোর্স জেনারেট করবে হ্যাঁ এইটা আমাদের দেখতে হবে ওকে So the force is labeled as F2 okay কারণ কি F2 কেন কারণ Q1 টা Q2 এর উপর ফোর্স এক্সার্ট করছে তাই না Q2 এর উপর ফোর্স এক্সার্ট করছে যেহেতু Q2 এর উপর করছে এই কারণে আমরা এর নাম দিয়েছি F2 ওকে so the question is what is the force that the second charge experiences because of the presence of the first charge তাই না তো Q2 কত ফোর্স তার উপর জেনারেট হবে এক্সার্ট হবে এটা আমাদেরকে বের করতে হবে কে এই ফোর্সটা জেনারেট করছে Q1 তাই না সো এই যে এই জিনিসটা এই এক্সপেরিমেন্টটা হ্যাঁ এই 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 ওয়ার্কটা অনেকেই প্রপোজ করেছিল হ্যাঁ বাট পাবলিশ করেছিল এক ব্যক্তি ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার তার নাম হচ্ছে চার্লস কুলম্ব
এই কারণে ওনার নাম দিয়ে এই কিউবিটা এই লটা হ্যাঁ স্যার ওই যে F2 সমান হচ্ছে ফোর্স অন চার্জ, এটা Q2 কেন স্যার? এটা F2 হবে না? কোথায় কি প্রথম তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে না তীর F2 চিহ্ন দিয়ে যেটা বোঝানো উপরে আছে। লেখা যেটা ফোর্স অন চার্জ কিউ দেওয়া উপরে স্যার নিচে এটা force on charge নিচে তার নিচে নিচে force on charge Q2 জি স্যার is F2 এই Q1 এই Q2 এর উপর ফোর্স এক্সার্ট করছে তো কার উপর ফোর্স এক্সার্ট হচ্ছে F2 এর উপর ফোর্স অন চার্জ Q2 এই কারণে ফোর্স অন চার্জ Q2 এই ফোর্সটা কিসের উপর Q2 এর উপর এক্সার্ট হচ্ছে এই কারণে কার উপর এক্সার্ট হচ্ছে Q2 এর উপর that is why this is F2 বুঝতে পারছো জি স্যার তো এইটা ফার্স্ট পাবলিকেশনটা করে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার চার্লস কুলম্ব এই কারণে ওনার নামে এই লটা কুলম্বস ল ঠিক আছে so and this law states that in the modern notation states that the force on the second charge is equal to 1 by 4 pi epsilon naught q1 times q2 divided by r square আর যেটা দেখছো this is the unit vector from charge q1 to q2 যেহেতু এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট হচ্ছে এই লাইনের ইউনিট ভেক্টর দিয়ে আমাকে এটাকে মাল্টিপ্লাই করতে লাগে যেহেতু এটাকে আমি ভেক্টর আকারে দেখতে চাই ঠিক আছে সো এই কারণে এই ইউনিট ভেক্টরটা ইন্ট্রোডিউস করা হয়েছে সো দিস ইউনিট ভেক্টর ইজ ফ্রম চার্জ q1 to q2 বুঝতে পেরেছ কারণ ফোর্সটা এক্সার্ট হয়েছে এই ডিরেকশনে ফ্রম q1 to q2 তো এটাকে আমি একটা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সো যে ফোর্সটা ওই ফোর্সটাকে যদি আমি এইখানের ইউনিট ভেক্টর দিয়ে গুণ করি তাহলে এখানে টোটাল ফোর্স কত এক্সার্ট হচ্ছে এটা আমি বের করতে পারবো বুঝতে পেরেছো এর বলতে কি বোঝালো মানে ইউনিট ভেক্টর মিনিংটা কি মিনিংটা তোমার ওই ধরো বড় একটা ডিসটেন্স হ্যাঁ তুই বড় একটা ডিসটেন্স ওইভাবে না বলে তুমি ওই ডিসটেন্সের একটা ইউনিট পোরশন নিতে পারো না জি ওই ইউনিট পোরশনটাকে ওই কতখানি ডিসটেন্স ওটা দিয়ে যদি গুণ করো তাহলে তুমি ফুল ইয়েটা পাবা না ডিরেকশন আমাদের ভেক্টর কি বোঝায় ডিরেকশন প্লাস ম্যাগনিটিউড তাই না তো ডিরেকশনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে না কোন ডিরেকশনে সো ওইটাই ইউনিট ভেক্টর দিয়ে বোঝায় এখানে ইউনিট ভেক্টর AR বলতে বোঝাচ্ছে Q1 থেকে Q2 তে যে ডিরেকশনে যাচ্ছে প্লাস ওই ম্যাগনিটিউড দিয়ে যদি ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করো তাহলে টোটাল ভেক্টরটা পাওয়া টোটাল ডিসটেন্সটা পাওয়া বুঝছো সো এটা বোঝাচ্ছে please note that this is the modern vector notation that we are talking about whereas Coulomb's original way of giving law was slightly different but mathematically equivalent to this box equation. So what are the terms that are sitting here? Q1 and Q2, right? Those are the charges. So Q1 is what one would call as a source charge. ঠিক আছে? Q1 কে আমরা source charge হিসেবে বলবো। স্যার এখানে কোর্সের প্যারাটা কেমন থাকতে পারে এইটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে সো তোমাকে হয়তো বলে দিবে যে Q1 চার্জ এত আছে Q2 চার্জ এত আছে তাদের মাঝখানে ডিসটেন্সটা তোমাকে ভেক্টর হিসাবে ক্যালকুলেট করতে বলবে তোমাকে ওইভাবে ভেক্টর ক্যালকুলেশন করতে হবে তোমাকে হয়তো এখানে একটা এক্সেস এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস ঠিক আছে সো তোমাকে ভেক্টর পয়েন্ট দিয়ে দিল দুইটা Q1 আর Q2 চার্জে সো তোমাকে ওইখান থেকে ইউনিট ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর বের করতে হবে বুঝতে পেরেছো রেজাল্টেন্ট ভেক্টর বের করে তারপর তুমি জানো Q1 Q2 এর চার্জ কত
ওইভাবে তোমাকে ওই রেজাল্টেন্ট ভেক্টর বের করে ওই ইউনিট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে তোমাকে টোটাল ফোর্স বের করতে হবে বুঝতে পেরেছো সো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে এখানে সো এইগুলা হচ্ছে পুরো থিওরিটিক্যাল নলেজ তোমাদেরকে আমি এখানে থিওরি ইন্ট্রোডিউস করব দেন তোমাদেরকে হয়তো আমি एग्जांपल দেখিয়ে দিব ওই एग्जांपल রিলেটেড প্রবলেম তোমাদের পরীক্ষায় থাকবে বুঝতে পেরেছো সো তোমরা যদি থিওরিটা বুঝে নাও আর প্রবলেম সলভিং ভাষায় দুই একটা প্র্যাকটিস করো তাহলে তোমরা এই সাবজেক্টে ভালো করতে পারবে আর এটা যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট এটাতে আমরা আটকাই না হ্যাঁ তোমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করো কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো আর ম্যাথমেটিক্যাল প্রবলেম ওই অনুযায়ী তোমরা সলভ করো ভাষায় ওকে সো এখানে Q1 টা হচ্ছে আমরা সোর্স চার্জ হিসাবে কনসিডার করি এন্ড Q2 টা আমরা এখানে টেস্ট চার্জ হিসাবে কনসিডার করি ঠিক আছে সো Q1 is basically exerting force on Q2 that is why we are finding F2 force ঠিক আছে so R is the separation between the two charges. So you can see here that R is separation between two charge Q1 and Q2. Okay? Although I am not showing it properly here, we assume that this R is very large okay? compared to the dimension of the two charges. ঠিক আছে যদিও আমি এখানে মানে ডায়াগ্রামে তো আর এত বড় দেখানো যায় না সো তোমাদের লিখে বলছি যে the gap between these two charge is very large এটা assume করে নিতে হবে তোমাদের these charges we are going to discuss everything every time এই চার্জ নিয়ে আমরা কথা বলবো so the unit vector AR which is along the line that is directed from Q1 to charge Q2 so long this dotted line which is a dotted line presents over there you can see this is the unit vector from charge Q1 to Q2 AR কে আমরা unit vector দিয়ে represent করছি ঠিক আছে so which I am labeling as AR. So I will use a different notation later on. সবসময় এই ইউনিট ভেক্টরের এই নোটেশনটাই থাকে না অনেক ধরনের নোটেশন থাকে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব ঠিক আছে আরো সিম্পল নোটেশন আমরা ইউজ করব and this left hand side is the force on charge Q2 okay so this R square tells you that it is the square of the distance between the charges ঠিক আছে the force F2 is equal to 1 by 4 pi epsilon naught so this force is inversely proportional to R ঠিক আছে and directly proportional to charge Q1 and Q2 so দেখো distance এই Q1 Q2 চার্জের মধ্যে আমরা অ্যাজিউম করেছি অনেক লার্জ সো স্কয়ার অফ দ্য ডিসটেন্স এই ফোর্সের মধ্যে আছে তো তোমার ডিসটেন্স অল্প বাড়লেই তোমার এখানে ফোর্সটা অনেক কমে আসবে ঠিক আছে ইনভার্সলি প্রপোর্শনাল সো ইফ ইউ থিংক অফ এভরিথিং এলস অ্যাজ সাম কনস্ট্যান্ট you can see that the magnitude of the force is inversely proportional to the square of the distance. So, এটা মাথায় রাখো পরবর্তী স্লাইডে আমরা যাই সো এখানে দেখো the first item on the right hand side that we had upon which the force was dependent was electric charge তাই না আচ্ছা ইকুয়েশন চার্জ কুলম্বের চার্জ ইলেকট্রিক চার্জ নাকি কিসের ইলেকট্রিক চার্জ এটা ইলেকট্রিক চার্জ এটা ইলেকট্রন আচ্ছা দুইটা
তুমি চার্জ পয়েন্ট চার্জ নিয়েছো, ওইটা আগে বলা হয় না, তাই না? তোমরা দুইটা পয়েন্ট চার্জ নিয়েছো। পয়েন্ট চার্জ তো বেসিক্যালি ইলেকট্রনস, প্রোটন। So the first item on the right hand side was electric charge. ঠিক আছে? So now what is basically electric charge? An electric charge is the fundamental property of matter. ঠিক না? মাসের মতো ইলেকট্রিক চার্জও একটা তোমার ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার। তোমার একটা অ্যাটমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে। সো মাসটা কি? নিউক্লিয়াসটা হচ্ছে মাস, তাই না? সো এরকম মাসের মতো প্রপার্টি হচ্ছে ইলেকট্রন বা প্রোটন। সো when you talk of mass, you can have only one type of mass, তাই না? Right? এক ধরনের তো মাস আছে নিউক্লিয়াস। So whereas charge comes in two flavors, positive and negative. And these are the only two types of charge that one can have. Okay? Matter is made up of atoms. Atoms are made up of protons, neutrons, electrons, etc. So protons are basically positively charged, electrons are basically negatively charged. So electrons are the smallest free charges that are available to us. So এর থেকে smallest charge are 9. Okay? And the magnitude of this electron is 1.602 into 10 to the power minus 19 coulomb. Coulomb. So এই যে coulomb যে formula. So basically এই ইলেকট্রনের চার্জের সাইন হচ্ছে নেগেটিভ, মাইনাস। আর প্রোটন has same magnitude of charge, 1.602 into 10 to the power minus 19 coulomb. But this is positive. Okay? So you can have equivalent of 10 times electrons, or you can have a negative charge of minus 500 E. তোমরা মানে এই যে এই 1 ইলেকট্রন চার্জ, এই 1 ইলেকট্রন চার্জ দিয়ে তোমরা বাকি চার্জগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। ধরো 500 ইলেকট্রনস, তো 500 ইলেকট্রনস টাইমস এক ইলেকট্রন চার্জকে তুমি যদি গুণ করো, the total number of charge পাওয়া 500 ইলেকট্রনের মধ্যে, এটা বোঝাচ্ছে। সো এখানে এগুলা নিয়েই ডিসকাস করা হয়েছে। So it's a multiple. ঠিক আছে? So one electron charge is a multiple of, তুমি যদি large number of charge কে represent করতে চাও, large number of electrons কে represent করতে চাও, যে large number of electrons এর মধ্যে কত charge আছে, so it should be a multiple of one electron charge. তারপরে দেখো যে one electron charge, হ্যাঁ, one electron charge is equal to 1.602 into 10 to the power minus 19 coulomb, তাই না? তাহলে এক কুলম্বের মধ্যে কত ইলেকট্রন থাকতে পারে এটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। যদি এক ইলেকট্রন সমান এত চার্জ হয়, তাহলে 1 কুলম্ব সমান কত ইলেকট্রনস হবে এটা তুমি ইজিলি বের করতে পারবে। তার মানে একটা 1 কুলম্বের মধ্যে তোমার মিলিয়নস অফ ইলেকট্রনস তোমার পসিবল। তোমার 6.25 into 10 to the power 18 ইলেকট্রনস থাকে এক কুলম্বের মধ্যে। মানে হিউজ নাম্বার অফ ইলেকট্রনস না? জি স্যার। সো তোমার যখন লাইটিং হয়, বিজলি চমকায় না? জি স্যার। ওই বিজলি যখন চমকায় আমরা 20 কুলম্বস ওখান থেকে পাই। তার মানে বুঝছো এক কুলম্ব কত ইলেকট্রন ওখানে থাকতে পারে? So huge amount of charge is present, but huge amount of electron is present in 1 coulomb of charge. বুঝতে পেরেছো?
in many situations, we will not be restricting ourselves to a point charge. Then, remember what is a point charge? A point charge is one whose dimensions are so small compared to the distance that are involved. কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কারো কি কোয়েশ্চেন আছে? এটা একটু বোরিং সাবজেক্ট, কিন্তু করার কিছু নাই, একটু মন দিয়ে শুনতে হবে। কিন্তু বুঝতে পারছো তো যা বলছি? জি স্যার। এগুলো ইন্টারেস্টিং লাগে না? হ্যাঁ, যাই হোক, পড়লে বুঝতে পারবে। বেশি মজা না, আস্তে আস্তে মজা হতে পারে। মাঝে মাঝে খিটখিটে আছে, মাঝে মাঝে আবার মজা আছে, মাঝে মাঝে আবার কোনো কিছুই নাই। আমার জি স্যার। তবে এই সাবজেক্টটা তোমার ওই যে কমিউনিকেশন ফিল্ডে যারা যাবা তাদের জন্য লাগে বেশি বেশি। ওয়েভস, অসিলেশন, জি জি। এই রিলেটেড টপিকগুলোতে এটা বেশি ইন্ট্রোডিউস হয়। প্রশ্ন মিডটা আমার ইয়েতে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি দিয়ে। ম্যাথমেটিক্যাল টার্মই থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম দিলে ভালো হবে স্যার। না তো রিটেন থিওরি থাকবে না। থিওরি আমি তেমন একটা দেখি না, হয়তো লাইন চার্জের প্রুফ দিতে পারি এরকম। এই বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে ম্যাথ। না না না, দেখা যাক কি করা যায়। মানে স্যার ম্যাথে দুর্বলতা আছে, আপনার থিওরিতে কি গেল, স্যার থিওরিতে স্যার থিওরি না দাও এবার। আচ্ছা আমারও খারাপ না, এ প্লাস পাই গেল। লিখতে দিতে হবে ভাই। চেষ্টা করব তোমাদেরকে ম্যাথ দেওয়ার। ওকে, এই বাচ্চা ম্যাথে তো তাও স্যার একটু হলেও so a point charge is one whose dimensions are so small compared to the distance that are involved, right? So in this aspect, if you, for example, want to consider sun as a charged body, and earth as a charged body as well, sun or earth যদি তুমি compare করো, তাহলে দেখো sun আর earth এর মাঝখানে distance অনেক বেশি না? মানে So basically, for people on earth, আমরা সানকে কি একটা স্মল পয়েন্ট চার্জ হিসেবে দেখি না, একটা ছোট্ট দেখি না, বাট সান তো বিশাল। গত 2-3 ধরে অনেক বড় আমরা এই আর্থ থেকে যদি দেখি খুবই ছোট দেখি। সো কম্পেয়ার করো তাহলে পয়েন্ট চার্জটা দুটো পয়েন্ট চার্জের মধ্যে ডিসটেন্স এরকম বেশি। So such is a point charge, and this is something that you would have been familiar with gravitational law, right? Also, for example, so gravitational law, Coulomb's, gravitational law, basically Coulomb's law, right? So similar type. So when you are calculating the gravitational force between Sun and Earth, you do think of a distribution of the mass of a Sun, or distribution of mass of Earth. But rather you think of them at the first, I mean initially with not great amount of error, as those two as point masses. So আমাদের basically gravitational law যখন আমরা consider করি, আমরা ওই দুটাকে point mass হিসাবে কল্পনা করে নিই। Then we deduce Coulomb's gravitational law, of course. So in many situations, we need to consider charges distributed on line, surface, or volume in space. ঠিক আছে? So basically, তোমার এই যে এখানে একটা লাইন চার্জ যে দেখছো, হ্যাঁ, এই লাইন চার্জে কোনো কোনো জায়গায় দেখবো যে ডেনসিটি অনেক বেশি চার্জের, কোনো কোনো জায়গায় কম। জি স্যার। এরকম থাকে। So ভলিউমের ক্ষেত্রে লাইনের রোদের উপর তোমার ডিপেন্ড করে স্যার। হ্যাঁ, লাইনের রোদের উপর ডিপেন্ড হ্যাঁ। সো কোনো কোনো জায়গায় বেশি থাকবে, কোনো কোনো জায়গায় কম থাকবে। সো এরকম তোমার লাইন চার্জ হতে পারে, তারপর ভলিউম চার্জ হতে পারে, সারফেস চার্জ হতে পারে, কোনো কোনো জায়গায় বেশি, কোনো কোনো জায়গায় কম। তো এইগুলোও আমরা
এই কত অ্যামাউন্ট অফ চার্জ এটার মধ্যে আছে বা তাদের মধ্যে ফোর্স কি হবে এই ক্যালকুলেশনগুলো আমরা করতে পারি, হ্যাঁ, চার্জ ডিস্ট্রিবিউশন ইয়ে করে। সো দেখো ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, এই যে এখানে বলেছে although such charge distribution is granular on atomic and molecular scale, we take this distribution to be continuous function. So যদিও এই যে এখানে কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি, আমরা এগুলাকে অ্যাজ আ কন্টিনিউয়াস ফাংশন চিন্তা করি। তো কন্টিনিউয়াস ফাংশন চিন্তা করলে কি হবে, তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। তো তুমি যদি একটা ইউনিট এরিয়া নিয়ে নাও, এই লাইন চার্জের মাঝখান থেকে একটা ক্রস সেকশনাল এরিয়া নিয়ে নাও, এটাকে যদি তুমি ইউনিট এরিয়া ধরো, ওটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো ফ্রম 0 টু ডিস্টেন্স অফ সাম লাইন, হ্যাঁ, যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি ওই লাইনের মধ্যে যত চার্জ আছে টোটাল চার্জ তুমি ক্যালকুলেট করতে পারো। সো এই কারণে আমরা এটাকে ডিসক্রিট না ধরে ওটাকে আমরা কন্টিনিউয়াস হিসাবে ধরে নিই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল নাম্বার অফ চার্জ প্রেজেন্ট ওই লাইনে পেয়ে যাব। বুঝতে পেরেছো? সো কনসেপ্টটা হচ্ছে এটা। সো এটাই এই পরবর্তীতে এখানে দেখানো হয়েছে। আমি যদি নেক্সট স্লাইডে যাই, এই যে এখানে বলেছে the total charge obtained by appropriate integrals, এই যে ইন্টিগ্রেশন, যদি তুমি লাইন চার্জের ক্ষেত্রে লাইনের একটা পার্টিকুলার জায়গার ডেনসিটি তুমি যদি জানো, ওই ডেনসিটি dl তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে ওই লাইন চার্জের তুমি টোটাল চার্জ ক্যালকুলেট করতে পারবে। সিমিলারলি সারফেস চার্জ ডেনসিটি যদি তুমি জানো তাহলে সারফেস চার্জের টোটাল চার্জ তুমি ক্যালকুলেট করতে পারবে। সিমিলারলি ভলিউমের ক্ষেত্রেও সেম। বুঝতে পেরেছো? সো এই কারণে এইগুলাকে এভাবে দেখানো হয়েছে, এই যে ইন্টিগ্রেশন রো এল ডিএল। সো এই ফর্মুলা তুমি যদি লাইনের 0 থেকে লাইনের ডিসটেন্সটা দাও এখানে, দেন তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে তুমি টোটাল নাম্বার অফ চার্জ প্রেজেন্ট ইন দিস লাইন ক্যালকুলেট করতে পারবা। ওকে, সিমিলারলি সারফেসের জন্য সেম, ভলিউমের জন্য সেম। ওকে, সো এটাকে আমরা বেসিক্যালি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ধরে তারপর করি। বুঝতে পেরেছো? সুবিধার জন্য, কারণ তুমি একটা পয়েন্ট চার্জকে আরেকটা পয়েন্ট চার্জের সাথে অ্যাড করে 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 করলে তো বহুত সময় লেগে যাবে, তাই না? সো আমরা তো ওই খাটনিতে যাব না। সো এই কারণে ইন্টিগ্রেশন করে কন্টিনিউয়াস চার্জ ধরে আমরা এটা করি। বুঝতে পেরেছো জিনিসটা? এটা তো সবাই ভালো করে দেওয়া সম্ভব। হ্যাঁ, এটা ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে পাওয়ার সিস্টেম ক্লাসটা কি নেবেন আজকে? হ্যাঁ, পাওয়ার সিস্টেম ক্লাসটা হচ্ছে কি নেবেন? পড়াশোনা করবো না? না মানে এটা শুনুন, ওই যে সাদিয়া বেগম ফোন দিয়েছিল, বললো যে ওনার 3টা দিকে একটা প্রেজেন্টেশন আছে নাকি, তো বললো যে ওই ক্লাসটা আমার সামনে নিয়ে আসতেছে আর কি। তো মানে অর্থাৎ 2টা থেকে 3টা যে 2টা 30 থেকে 3টা যেটা ছিল অরিজিনাল ছিল, ওটা 10টা থেকে 11টা এসে করে দিয়েছে। এখন ম্যামের যে ক্লাসটা ওইটাও এই অরিজিনাল ক্লাসে নিয়ে আসছে আর কি। আর এটা থেকে 3:30। এখন আপনার ক্লাসটা কি ওই সময় 3:30 থেকে 4:30 বাজে স্যার, আপনার আপনার ক্লাস ক্লাসটা না থাকলে আগে নিয়ে নিতে হবে। 4:30 থেকে 3:30 থেকে 4:30। মানে আপনার ক্লাসটা 1 ঘন্টা আগায় নিতে হবে স্যার, তাহলে আমাদের সুবিধা হয় যদি পারেন স্যার। আমি তো ক্লাস আগাতে পারবো, সমস্যা নাই। 3:30 থেকে তখন রুম খালি আছে আমাদের ওই কোন রুম? স্যার ওই সময় তো না, আমাদের না, ক্লাস আছে। 1402 তে স্যার আমাদের ক্লাস ওইখানে। না না, আমাদের ফিক্সড একটা রুম আছে 901। জি স্যার। ফিক্সড একটা খুব সুন্দর রুম, পরিবেশও ভালো, সবকিছু ভালো। না ওই 17তে আমাদের 2-4 ক্লাস হয়। প্রথমে হলো সালিমান নেবে, আর দ্বিতীয়টা আপনি নিতে পারেন। আচ্ছা, তো তুমি আগে স্যারকে জিজ্ঞেস করো। না হ্যাঁ ওইটা স্যার স্যার ওই রুমে এখন অনেক ক্লাস ফেলে না দিয়েছে। স্যার, স্যার ওই সাদিয়া ম্যামের যে 3:30 থেকে 4:30 ছিল, হ্যাঁ। ওটা 1 ঘন্টা আগে আর চলে আসছে। তো সাদিয়া ওটা ম্যামের তো আমাদের বরাদ্দ ছিল ওই সময়টাতে। হ্যাঁ ওইটা স্যার বেসিক্যালি স্যার আপনি আছেন, আপনার কোন ক্লাস আছে ওই টাইমে? তোমার কোন ক্লাস? তাহলে স্যার আপনারা আমাদের সাথে 3:30 থেকে 4:30 নিতে পারেন। আমাদের একটু মনে করিয়ে দিতে হবে। ঠিক আছে। 3টার সময় মনে করিয়ে দিও। ঠিক আছে। যে 3:30টার সময় 901 901
1702 হ্যাঁ, কোর্স ম্যাটেরিয়ালস গুলো টোটালি একটু দিয়ে দিয়েছে দিয়ে পাওয়ার দিয়েছি সিস্টেমে সব দিয়ে দিয়েছি ভালো করে দেখা স্যার দিছেন স্যার দুটো স্লাইড দিছেন স্যার দিয়ে দিয়েছেন স্যার এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি স্যার দেখছি আমি যখন দিছিলাম আপনি আরো দুই দিন আগে গেছেন আমি সকলে ক্যালকুলেশন এই ভাই আমার কাছে সময় চলে যায় So দেখো এখানে PN junction charge distribution. So এইটা এই যে PN জাংশনে চার্জ ডিস্ট্রিবিউশন কিরকম হয় এটা তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে তাই না তো let me just give you a brief example of how do we calculate the charges. Okay, here is a PN junction, something that you might have studied in your electronic courses. A PN junction is an essential component for making up a diode or MOSFET, or transistor. So, and in a typical PN junction, you will have doping donors, on one side and acceptors on the other side. So, এই যে এখানে এই ডায়াগ্রামটা অত ক্লিয়ার না যদিও সো এখানে তোমার ডোপিং ডোনার্স আছে আবার অ্যাকসেপ্টার্সও আছে ডায়াগ্রামটা কি বোঝা যায় যাচ্ছে স্যার তবে খুব কষ্টকর দেখা আমি এটা Negative, positive পরবর্তীতে গুলো চেঞ্জ করে নেব নেগেটিভ পজিটিভটা বোঝা যায় তাই না So when they are made into contact with each other, charges from one die migrates to the charges on the other side, right? So this spacing we call it space charge layer. এই যে এখানে যেটা দেখছো স্যার এখানে হচ্ছে বোঝা যাচ্ছে মাউস গেল এই যে এইটুকুকে আমি বলছি স্পেস চার্জ লেয়ার যেখানে হচ্ছে তোমার ট্রান্সফার অফ চার্জ টেকস প্লেস তুমি যখন একটা কাছাকাছি আনবা সো বিকজ অফ পজিটিভ এন্ড নেগেটিভ देयर इज আ ট্রান্সফার অফ চার্জ বিটুইন देम ঠিক আছে সো to the space charge layer on the right of here which is the n-type region ঠিক আছে and the charge density in coulomb per centimeter cube. Here is QND, where Q is the same as E earlier what we have seen. AJ এইখানে কি এটা তোমাদের ডায়াগ্রামে বোঝাতে পারি দেখো তোমাদের এই যে এন টাইপ রিজন যেটা আছে ঠিক আছে তোমার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে তোমাদের এন টাইপ রিজন না জি স্যার এটা হচ্ছে এন টাইপ রিজন এটা হচ্ছে পি টাইপ রিজন সো এখানে বলছে PN junction is assumed uniform along y and z direction meaning the charge distribution is not a function of y and z coordinates. দেখো এই যে এই জায়গাটায় এটা দেখানো হয়েছে সো উপরে পজিটিভ নিচে নেগেটিভ হ্যাঁ উপরে পজিটিভ এই নিচে তোমার নেগেটিভ সো যেখানে তোমার PN জাংশন তো ওইখানে তোমার যে চার্জ ইনটু তোমার যে ডেনসিটি এটা মাল্টিপ্লাই করলে তুমি এখানে ইয়েটা পাবা সো কিউএন এইটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে ফ্রম 0 টু তোমার এই যে এটা কত ভ্যালু দেওয়া আছে ভ্যালুটা কত দেখতে পাও 0 to 1 most probably
আছে স্যার ওরা না অলরেডি আমাদের এখানে কোনো কাজ নেই আমরা প্রায় দেখি শর্ট ডাউন না আপনার সবগুলো তো স্যার ইয়ে মারা দেখি বলা পাসওয়ার্ড সিএসসি ইউজ করা দেখে পাসওয়ার্ড দেওয়া ম্যাক্সিমাম তো এটা ইউজ করে তোমরা জানো না পাসওয়ার্ড না প্রত্যেকটা পাসওয়ার্ড দেওয়া স্যার তো তোমাদের কোনো ল্যাব এখানে হয় না না ল্যাবই তো কি আমরা ল্যাবের স্টুডেন্ট না স্যার তোমরা ল্যাবের স্টুডেন্ট না না। আচ্ছা আমাদের কম্পিউটার ল্যাব নাই সিলেবাস আছে আলা আছে কম্পিউটার স্যার ছিল প্রোগ্রাম আচ্ছা দেখো এই যে এখানে এই যে স্পেস লেয়ার চার্জ লেয়ার যেটা সো এই যে ডিসটেন্সটা হ্যাঁ আমি এইখানের চার্জটা আমি বের করব ঠিক আছে আবার এই সাইডের ডিসটেন্স এই চার্জটা আমি বের করব এই যে এই জিরো থেকে এইটা হচ্ছে সেই ডিসটেন্স ওকে আর এটা জিরো থেকে মাইনাস যেহেতু এটা একদিকে তুমি যদি পজিটিভ ধরো আরেকদিকে তোমার নেগেটিভ হবে রাইট স্যার দুটো ভিন্ন এর জন্য কি দুটো নিয়ে ভিন্ন না তুমি এইটাকে তুমি অরিজিন ধরছো জি এটা রেফারেন্স পয়েন্ট না এখানে এসে চার্জ মিক্স হচ্ছে সো এইটা হচ্ছে তোমার ধরো এই যে এই অ্যাক্সিসটা ডানে পজিটিভ বামে নেগেটিভ এটাই তো রাইট ডানে পজিটিভ বামে নেগেটিভ সো এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এই যে এখানে যেটা মেনশন করা আছে মাইনাস xno ঠিক আছে আর এই পাশে হচ্ছে গিয়ে xpo ওকে যেহেতু এটা x অ্যাক্সিস এই কারণে xpo যেহেতু তোমার পজিটিভ ইলেকট্রনস p টাইপ এই কারণে po দিয়ে রিপ্রেজেন্ট করছে আর এটা no দিয়ে রিপ্রেজেন্ট করে ঠিক আছে সো এটা মাইনাস যেহেতু এটা মাইনাস অ্যাক্সিস এটা প্লাস এটা পজিটিভ অ্যাক্সিস ওকে সো এখানে টোটাল নাম্বার অফ চার্জ ডেনসিটি তুমি জানো টাইমস 1 ইলেকট্রন চার্জ যদি করো তাহলে এখানে তুমি এই অ্যাক্সিস y অ্যাক্সিসটা তুমি বের করতে পারবে একটা পজিটিভ ডিরেকশনে আর একটা নেগেটিভ ডিরেকশনে ঠিক আছে এখন তুমি এই যে এই p টাইপ বডিতে টোটাল নাম্বার অফ চার্জ যদি বের করতে চাও ফর্মুলা হচ্ছে qp minus qna integration 0 to 1 dz integration 0 to 1 dy integration minus x p0 to 1 dx সো এটা করলে তুমি এখানে টোটাল নাম্বার অফ চার্জ প্রেজেন্ট পাবে ঠিক আছে সিমিলারলি তোমার n সাইডের জন্য তোমার qn হবে qnd x no ওকে স্যার ওই কিউপি সমান যে ইন্ডিকেশন করে যেটা আসছে ওখানে মান বসালে হবে না না মানটাকে dz dy dx তিনটা এক্সেসেই বসিয়ে করতে হবে বসিয়ে করতে হবে হ্যাঁ 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে তো ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিতে ম্যাক্সিমামই হচ্ছে কি তোমার 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে চিন্তা করতে হবে ওকে dz dy এগুলো কই গেল কোথায় ইন্ডিকেশন করার পরে আর গেলতে এই যে তোমার এই যে 0 to 1 dz তাই না তারপর 0 to 1 dy আর minus xp0 x 0 থেকে 1 So, তো dz dy তো থাকবে না dx integration of dz এগুলো তো থাকবে না স্যার দাঁড়াও না ইন্টিগ্রেট করার পরে তো আর থাকে না 1 এর ইন্টিগ্রেশন কত মানে integration of one integration 1 এর ইন্টিগ্রেশন কত 0 স্যার 1 এর ইন্টিগ্রেশন কত ইন্টিগ্রেশন অফ 1 dz dz কত z জি বুঝতে পারছো ইন্টিগ্রেশন অফ 1 dy কত y হ্যাঁ ওটাই কই তো নাই যে সেটা তো বলছি ওই যে লিমিট বসিয়ে দিছে লিমিট বসিয়ে তারপর বের করছে লিমিট যখন আপনি 0 থেকে 1 হুম একটা যখন বসাবেন একটা তো থাকবে হ্যাঁ তো তোমার এখানে x y এই যে এখানে বলছে এই যে এখানে বলছে pn junction is assumed uniform along y and z direction meaning the charge distribution is not a function of y and z so y আর z এর তো ফাংশন না তাহলে ওটা আলটিমেটলি কি হবে 0 1 হয়ে যাবে 1 যেহেতু ফাংশন না সো এখানে তুমি লিমিট বসালেও এটার ভ্যালু 1ই হবে সো
এই কারণে এই 1 টাইমস লাস্টে x দিয়ে গুণ করা হয় মানে x কোয়ান্টিটিটা থাকবে এইটা থাকবে বাট এই দুইটা তুমি ইন্টিগ্রেট করলে 1ই হবে সো যেহেতু এটা এখানে এটার ফাংশন না বলে দিয়েছে ইউনিফর্ম অ্যালং x ইউনিফর্ম বলে দিয়েছে 1 বলে জি দিয়েছে এই জন্য এটা আর নেই বুঝতে পারছেন হ্যাঁ এই কারণে ওইটা নাই যদি ইউনিফর্ম না বলতো ইন দ্যাট কেস ওখানে আসতো জি অবশ্যই x z y আসতো ওটা ইউনিফর্ম বলে দিয়েছে সো pn junction is assumed uniform along y and z direction তো তুমি y আর z direction-এ তোমার ওটা ইউনিট হিসাবে কল্পনা করছো সো এই কারণে ওই দুটো 1 বাট x এর ক্ষেত্রে সে ইউনিফর্ম না সো এই কারণে ওটাকে ইন্টিগ্রেট করে আমরা ওই চার্জটা বের করছি x এর কথা তো ওখানে ইয়ে করে দিয়েছে বুঝতে পারছো তারপর After careful experiment using torsion balance, Buland postulated that magnitude of force between 2-point charge varies as 1 by r square. ঠিক আছে? So অনেক experiment করার পর basically এইটাতে এই conclusion এ এসেছে যে force is inversely proportional to the distance between the charges. হ্যাঁ? আর force acts along the line that joins the two charges. Force-টা ওই দুইটা চার্জ যেটা জয়েন্ট যদি লাইন দিয়ে যদি জয়েন করো তাহলে ফোর্সটা ওইটার উপর অ্যাক্ট করে সো এই যে এই কনস্ট্যান্ট এপসিলন নট 8.85 into 10 to the power minus 12 f per m farad per meter is permittivity of vacuum তোমার ভ্যাকুয়ামে তোমার এটা হচ্ছে permittivity constant so if the medium is a dielectric তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে we will replace epsilon naught by epsilon naught times r r represents ratio of f vacuum divided by f medium ঠিক আছে so epsilon r নিয়ে আমরা পরে আরো দেখব স্যার হিল পাশাপাশি আর যদি ম্যাথটা করে তাহলে এটা তো বুঝতে ম্যাথ আগামী ক্লাস করাবেন ম্যাথ করাবো আসতেছে এই কোর্সগুলো এরকম থিওরিটিক্যাল তো অনেক থিওরি কভার করতে করতে তোমার সময় চলে যায় যদিও আমি অনেক স্কিপ করে করে পড়াচ্ছি এই কারণে সময় লাগছে যে কোনগুলো স্কিপ করবো দেখে দেখে যেহেতু মনে থাকবে না যে মানে থিওরি ওই জায়গায় প্রশ্ন হচ্ছে একটু টাচ দিয়ে স্কিপ করে করতে তারপর দেখো এই ইউনিট ভেক্টর নিয়ে আমরা কথা বলি টাইম শেষ তো স্যার টাইম শেষ আরে ইউনিট ভেক্টর এই জায়গাটা একটু ইয়ে করে তারপর ছেড়ে দিচ্ছি this is again a unit vector quantity AR represents the unit vector ঠিক আছে এই AR টা ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করে বেসিক্যালি ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1 হ্যাঁ along the line from charge q1 to q2 so if you want to specify a unit vector along the line that joins q2 to q1 that is a vector that originates from q2 and back to q1 that unit vector will specify will be simplified by minus ar যদি তোমার ডিরেকশনটা q2 থেকে q1 এ হয় তাহলে ইউনিট ভেক্টরের ডিরেকশন হবে নেগেটিভ ওই যে মাইনাস ar লেখা আছে ইউনিট ভেক্টর along the line from charge q2 to q1 যদি q1 থেকে q2 তে হয় তাহলে পজিটিভ আর q1 থেকে q2 তে হলে তখন আমরা নেগেটিভ so far we have talked about vectors in general terms so how do we quantify vectors with numbers তাহলে এই
কিভাবে নাম্বারের সাথে আমরা ভেক্টরকে যোগ করব এটা আমরা পরের ক্লাসে দেখব ঠিক আছে আমরা লেকচারটা শেষ করতে পারছি 1 ঘন্টায় নরমালি পারি না আর এই সাবজেক্টটা আমি মাত্র সেকেন্ড টাইম নিচ্ছি এটা দেওয়ার মতো কোনো টিচার ছিল না বুঝছো এই ভিডিওটা অফ করে দাও